হ্যালো ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র বা তার প্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। 19 শতক হলো বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিকচিহ্ন। কারণ দেখা যায় 19 শতককে কেন্দ্র করে বাংলা তার পুরো ভারতবর্ষকে পথ দেখিয়ে নিয়ে যায়। অর্থাৎ বাংলার মধ্যে যে নবজাগরণ ঘটে, সেই নবজাগরণের ফলে কেবলমাত্র বাংলা না, সারা ভারতবর্ষ বাংলাকে অনুসরণ করে চলে। তাই আজ আমরা আলোচনা করতে চলেছি 19 শতকে বাংলাকে কেন্দ্র করে যে নবজাগরণ ঘটেছিল, সেই নবজাগরণের প্রকৃতি কীরূপ ছিল, সেই নবজাগরণ কাদের হাত ধরে এগিয়ে এসেছিল এবং সেই নবজাগরণ আদৌ ঘটেছিল কিনা। অর্থাৎ এই নবজাগরণকে কেন্দ্র করে ঐতিহাসিক মহলে একটি বড় বিতর্ক রয়েছে। বেশ কিছু ঐতিহাসিক এই সময়কালকে অর্থাৎ 19 শতককে নবজাগরণ বলে চিহ্নিত করেছেন। তারা বলেছেন 19 শতক হলো প্রকৃতই একটি নবজাগরণের সময়কাল। কারণ 1453 খ্রিস্টাব্দে ইতালির যে কনস্টান্টিনোপলের পতনের পর ফ্লোরেন্সকে কেন্দ্র করে যে নবজাগরণের সূত্রপাত ঘটে, সেই নবজাগরণের ধারার থেকেও ব্যাপক ছিল 19 শতকের বাংলার নবজাগরণ। এই রকম এক ধরনের মতাদর্শ প্রবর্তন করেছেন বেশ কিছু ঐতিহাসিক। তারা বাংলার নবজাগরণকে স্বীকৃতি দিয়েছেন। অন্যদিকে অপর একজন ঐতিহাসিক মনে করেন যে 19 শতকে বাংলায় কোনোরূপ নবজাগরণই ঘটেনি। অর্থাৎ তারা মনে করে যেটা নবজাগরণ বলা হয় সেটা হলো একটা মিথ্যা প্রবচনা, একটা অতিকথন এবং একটি ঐতিহাসিক মিথ্যা। তো প্রথমে আমরা দেখে নেব যে বাংলার নবজাগরণ শব্দটার অর্থই হলো নতুন করে জেগে ওঠা। অর্থাৎ চিরাচরিত যে সকল ধারণা রয়েছে, যে সকল অন্ধবিশ্বাস, কুসংস্কার, যে সকল যন্ত্রণা রয়েছে, যে সকল পরাধীনতার যে গ্লানি, তার থেকে বেরিয়ে এসে নতুন আলোকে নতুনভাবে যদি এগিয়ে আসা যায়, তখন তা হয় নবজাগরণ। অর্থাৎ নতুন করে জেগে ওঠাকেই বলা হয় নবজাগরণ বা রেনেসাঁ। তো এখন আমরা দেখে নেব বাংলার নবজাগরণকে যারা স্বীকার করেছেন, অর্থাৎ যে সকল ঐতিহাসিক মনে করেন 19 শতকে প্রকৃতই কোনো নবজাগরণ ঘটেছিল, তাদের মধ্যে রয়েছেন স্যার যদুনাথ সরকার। তিনি স্বীকার করেছেন যে 19 শতকে যে পরিবর্তন বাংলায় লক্ষ্য করা যায়, সেই পরিবর্তন ছিল 1453 খ্রিস্টাব্দের যে ইতালীয় নবজাগরণ, সেই ইতালীয় নবজাগরণের থেকেও ব্যাপক, গভীর এবং তার থেকেও আরও বেশি আলোড়িত। একথা মনে করেন ঐতিহাসিক সুমিত সরকার এবং তার এই বক্তব্যকে স্বীকার করেছেন সুশোভন সরকার স্বীকার করেছেন। অর্থাৎ যদুনাথ সরকার এবং সুশোভন সরকার এই দুই ঐতিহাসিক মনে করেন 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটেছিল এবং সেই নবজাগরণের হাত ধরেই আধুনিক ভারতবর্ষের পথ চলা শুরু হয়। এর পরবর্তী পর্যায়ে আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাই যে এই দুই ঐতিহাসিক ছাড়াও আরও অনেক ঐতিহাসিক 19 শতকের বাংলার নবজাগরণকে অস্বীকার করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অশোক মিত্র, বিনয় ঘোষ, অরবিন্দ্র পোদ্দার, বিনয় মিত্র প্রমুখ ঐতিহাসিক মনে করে 19 শতকে বাংলায় প্রকৃত অর্থে কোনো নবজাগরণ ঘটেনি। অর্থাৎ এই সকল ঐতিহাসিকেরা মনে করেন বাংলায় যেটাকে নবজাগরণ বলা হয় সেটা হলো একটা মিথ্যা প্রবচনা। যেমন বিনয় ঘোষ এটাকে মিথ বা একটি ঐতিহাসিক প্রতারণা বলে উল্লেখ করেছেন। অশোক মিত্র আবার এটিকে সো কল্ড রেনেসাঁস অর্থাৎ তথাকথিত নবজাগরণ বলে চিহ্নিত করেছেন। অর্থাৎ প্রকৃত অর্থে নবজাগরণ বলতে যে নতুন করে জেগে ওঠা, সেই নতুন করে জেগে ওঠা 19 শতকে তারা লক্ষ্য করেননি। তারা লক্ষ্য করেছেন যে চিরাচরিত ধারণা, সেই চিরাচরিত অবস্থায় 19 শতকে বিদ্যমান ছিল।
একে বেশ কিছু ঐতিহাসিক মিথ্যা প্রবচনা দেয়, অর্থাৎ নবজাগরণ না ঘটলেও 19 শতককে তারা নবজাগরণের যুগ বলে অভিহিত করেছেন, এমনটা মনে করেন অশোক মিত্র, বিনয় ঘোষ, অরবিন্দ পোদ্দার এবং বিনয় মিত্র। যে কারণে কি হয়, 19 শতক যখন আমরা পড়ি তখন আমাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয় যে 19 শতককে আমরা পরিবর্তনের যুগ হিসাবে চিহ্নিত করে থাকি, যে 19 শতককে আমরা ভারতবর্ষের দিক নিদর্শন বা মাইল ফলক হিসাবে চিহ্নিত করে থাকি। সেই 19 শতকে কি আদৌ নবজাগরণ ঘটেছিল সেই সম্পর্কে পরিষ্কার ধারণা আমাদের লাভ হবে তখনই যখন আমরা ইতালীয় নবজাগরণের সাথে আমাদের বাংলার নবজাগরণের তুলনা করব। অর্থাৎ দুটো নবজাগরণের যদি আমরা পাশাপাশি বসিয়ে খেয়াল রাখি যে নবজাগরণের মধ্যে কি কি পরিবর্তন রয়েছে বা নবজাগরণের আসল বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলো যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি তাহলে এই সমস্যার হাত থেকে আমরা সহজেই মুক্তি পাব। তাহলে এখন আমরা দেখে নেব 19 শতকের বাংলার নবজাগরণের সাথে ইতালীয় নবজাগরণ অর্থাৎ ফ্লোরেন্সকে কেন্দ্র করে যে নবজাগরণের সূত্রপাত হয় সেই নবজাগরণের সাথে এর কি কি সাদৃশ্য রয়েছে বা এর কি কি বৈসাদৃশ্য রয়েছে। অর্থাৎ এর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 19 শতকের নবজাগরণ আদৌ ঘটেছিল কিনা, কিংবা যদি ঘটে থাকে তাহলে তার চরিত্র বা বৈশিষ্ট্যই কীরূপ ছিল। যদি আমরা ইতালীয় নবজাগরণের সাথে আমরা এর সাদৃশ্য দেখি তাহলে আমরা দেখতে পাই যে ইতালীয় নবজাগরণ এবং বাংলার নবজাগরণ অর্থাৎ নবজাগরণের প্রকৃত উদ্দেশ্য হলো যে সকল পুরানো চিরাচরিত ধারণা, যে বস্তা পচা পুরানো ধ্যান ধারণা রয়েছে সেই সকল ধ্যান ধারণাকে বাদ দিয়ে নতুন আলোকে নতুন চিন্তার যে প্রতিফলন তা হলো নবজাগরণ। এক্ষেত্রে সেটা লক্ষ্য করা যায়। ইতালীয় রেনেসার ক্ষেত্রে দেখা যায় যে সামন্ততান্ত্র প্রথা বা যে পুরো চিরাচরিত যে সকল ব্যবস্থা রয়েছে সেই সকল ব্যবস্থা থেকে বেরিয়ে এসে তাদের যে 1453 খ্রিস্টাব্দে অর্থাৎ পঞ্চদশ শতকে যে নবজাগরণ ঘটেছিল সেই নবজাগরণের মধ্যে অনেক নতুনত্ব লক্ষ্য করা যায়। ঠিক তেমনি বাংলার ক্ষেত্রেও লক্ষ্য করা যায় যে বাংলার যে অষ্টাদশ শতক, যে অষ্টাদশ শতককে তমসাচ্ছন্ন যুগ বলে অনেকে চিহ্নিত করেছেন। অর্থাৎ অষ্টাদশ শতক বাংলার মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা ছিল অর্থাৎ বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যা সন্তান বিসর্জন, এছাড়া ছিল অস্পৃশ্যতা, জাতিভেদ প্রভৃতি লক্ষ্য করা যায় অষ্টাদশ শতকে। এবং দেখা যায় যে 19 শতক আস্তে আস্তে ভারতের আধুনিক পুরুষ রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুই মহান মানুষ ছাড়াও আরও অনেকে এই সকল কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তারা আপ্রাণ চেষ্টা করে এই সকল কুসংস্কারকে দূরীভূত করে নতুন আলোকে এগিয়ে নিয়ে আসার। অর্থাৎ দুটো ক্ষেত্রে দেখা যায় যে ধারণা রয়েছে অর্থাৎ নবজাগরণের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য 19 শতকে বাংলার নবজাগরণ এবং পঞ্চদশ শতকের ইতালীয় নবজাগরণের ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে। আর যদি আমরা সাদৃশ্য দেখি তাহলে আমরা দেখতে পাই যে নবজাগরণ সাধারণত ঘটে কোনো কিছুকে অবলম্বন করে। অর্থাৎ ইতালীয় নবজাগরণের যে প্রেরণা ছিল সেই প্রেরণা হলো গ্রিক এবং ল্যাটিন সাহিত্য। অর্থাৎ প্রাচীন গ্রিক ও ল্যাটিন সাহিত্যকে কেন্দ্র করে ইতালীয় নবজাগরণ বা ফ্লোরেন্সের নবজাগরণ সংগঠিত হয়। ঠিক তেমনি বাংলার নবজাগরণের ক্ষেত্রে দেখা যায় যে বাংলার নবজাগরণও ঘটেছিল আমাদের যে ভারতীয় আদর্শর সাথে যুক্ত হয়েছিল কি মধ্যযুগীয় ফরাসি ধ্যান ধারণা, তার সাথে যুক্ত হয়েছিল কি না ইংরেজি বিজ্ঞান। অর্থাৎ প্রাচীন যে ইতালীয় নবজাগরণ সেই নবজাগরণের প্রেরণা ছিল গ্রিক এবং ল্যাটিন সাহিত্য। ঠিক তেমনি ভারতীয় নবজাগরণের প্রেরণা ছিল ভারতের যে চিরাচরিত আদর্শ তার সাথে মধ্যযুগীয়
ফরাসি ধ্যান ধারণা এবং ইংরেজি বিজ্ঞান, এই তিনটে জিনিসের উপর ভিত্তি করেই বা তিনটে সাহিত্যের উপরে ভিত্তি করেই 19 শতকের নবজাগরণ সংগঠিত হয়। অর্থাৎ নবজাগরণের যদি আমরা সাদৃশ্য দেখি তাহলে দেখা যায় নবজাগরণের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যর মধ্যে ইতালীয় নবজাগরণ এবং বাংলার নবজাগরণের মধ্যে সাদৃশ্য রয়েছে। এরপরে যদি আমরা এর বই সাদৃশ্য দেখি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রকে লক্ষ্য করে ঐতিহাসিকেরা ইতালীয় নবজাগরণ এবং বাংলার নবজাগরণের মধ্যে তুলনা বা পার্থক্য লক্ষ্য করেছে সেই দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে একদিকে আমরা দিলাম ইতালীয় নবজাগরণ এবং অন্যদিকে দিলাম আমরা বাংলার নবজাগরণ। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইতালীয় যে নবজাগরণ সেই নবজাগরণ ঘটেছিল পঞ্চদশ শতকে এবং বাংলার নবজাগরণ ঘটেছিল 19 শতকে। অর্থাৎ ইতালীয় নবজাগরণ পূর্বে সংঘটিত হয় এবং বাংলার নবজাগরণ পরে সংঘটিত হয়। এবং দেখা যায় যে ইতালীয় নবজাগরণের কেন্দ্রবিন্দু ছিল ফ্লোরেন্স এবং বাংলার নবজাগরণের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। এবং দেখা যায় যে ফ্লোরেন্সে সেই সময় যারা বসবাস করছিল বা ফ্লোরেন্সে যারা নবজাগরণের অগ্রদূত নামে পরিচিত ছিল তারা ছিল বেশ কিছু স্বাধীন বণিক সম্প্রদায়, স্বাধীন বণিক সম্প্রদায়। আর অন্যদিকে বাংলার নবজাগরণের যারা অগ্রদূত ছিলেন তারা ছিলেন মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়। এছাড়া দেখা যায় যে ফ্লোরেন্সে যখন নবজাগরণ সংগঠিত হয় অর্থাৎ 1453 খ্রিস্টাব্দে পঞ্চদশ শতকে ইতালিতে যখন নবজাগরণ সংগঠিত হয় তখন ইতালি ছিল স্বাধীন এবং ইতালি ছিল স্বাধীন, তার সাথে সাথে ছিল নির্ভরশীল। অন্যদিকে দেখা যায় যে বাংলায় যে নবজাগরণ হয় তখন বাংলা ছিল পরাধীন এবং ইংরেজ আশ্রিত। আরও বেশ কিছু পার্থক্য রয়েছে, মূলত এই পার্থক্যগুলোই হলো প্রধান। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইতালীয় নবজাগরণ এবং বাংলার নবজাগরণের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে। ইতালীয় নবজাগরণ ছিল ফ্লোরেন্সকে কেন্দ্র করে, যে ফ্লোরেন্স ছিল স্বাধীন এবং আত্মনির্ভরশীল। অন্যদিকে বাংলার নবজাগরণ ঘটে কলকাতাকে কেন্দ্র করে এবং দেখা যাচ্ছে যে ইতালীয় নবজাগরণের যারা অগ্রদূত ছিলেন তারা ছিল স্বাধীন বণিক সম্প্রদায়। অর্থাৎ বণিক সম্প্রদায়ের হাত ধরে ইতালিতে নবজাগরণ এগিয়ে আসে। অন্যদিকে বাংলার নবজাগরণের অগ্রদূত ছিল মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়, অর্থাৎ আপামর জনগণ ছিল না। বাংলার নবজাগরণে এগিয়ে এসেছিল মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের মানুষ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরেন্সকে যখন নবজাগরণ সংগঠিত হয় অর্থাৎ 1453 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে পঞ্চদশ শতকে, তখন ফ্লোরেন্স ছিল একটি স্বাধীন এবং আত্মনির্ভরশীল, অর্থাৎ সে নিজের উপর নির্ভরশীল ছিল। অন্যদিকে দেখা যায় বাংলায় যখন নবজাগরণ ঘটে অর্থাৎ 19 শতকে 1800 থেকে 1899 পর্যন্ত সময়কালে, তখন বাংলা ছিল পরাধীন এবং সে ছিল ইংরেজ আশ্রিত। এই সকল পার্থক্য থাকার কারণে অনেক ঐতিহাসিক বাংলার নবজাগরণকে স্বীকার করেন না। তারা মনে করেন বাংলার নবজাগরণ হলো একটি অতিকথন বা একটি ঐতিহাসিক প্রতারণা। এরপর আমরা দেখে নেব যে বাংলার নবজাগরণ সম্পর্কে কে কী ধরনের উক্তি করেছেন। অর্থাৎ বাংলার নবজাগরণকে আমরা দেখলাম যে স্বীকার করেছেন কারা। স্যার যদুনাথ সরকার স্বীকার করেছেন এবং স্বীকার করেছেন সুশোভন সরকার। অর্থাৎ যদুনাথ সরকার 1948 খ্রিস্টাব্দে তিনি উল্লেখ করেছেন তার গ্রন্থে যে বাংলার যে নবজাগরণ ঘটে সেই নবজাগরণ ছিল ইতালীয় নবজাগরণের থেকেও ব্যাপক
আরও বেশি সুদূর প্রসারী এবং আরও বেশি উন্নত, এবং সেই উক্তিকে স্বীকার করেছেন সুশোভন সরকার মহাশয়। অন্যদিকে বেশ কিছু বৈসাদৃশ্য থাকার কারণে বাংলার নবজাগরণকে অস্বীকার করেছেন বিনয় ঘোষ, অশোক মিত্র, অরবিন্দ পোদ্দার, আরও অনেক ঐতিহাসিক। এবং যদি আমরা কলকাতার নবজাগরণের ভসটা দেখি যে কাদের হাত ধরে কলকাতা নবজাগরণের সৃষ্টি হয় বা কাদের হাত ধরে এগিয়ে আসে যে মধ্যবিত্ত সম্প্রদায় বা মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়, সেই নিয়েও ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ডেভিড কব মন্তব্য করেছেন যে 19 শতকে বাংলার যে নবজাগরণ সংগঠিত হয় সেই নবজাগরণের যে প্রেরণা, সেই প্রেরণা কোনো ভারতীয় ব্যক্তিত্ব ছিল না। অর্থাৎ তিনি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত সহ আরও যে অন্যান্য ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে তিনি অস্বীকার করেছেন এবং সমস্ত কৃতিত্ব উল্লেখ করেছেন লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে তিনি সম্পূর্ণ কৃতিত্ব প্রদান করেছেন, যে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরেই নাকি বাংলার নবজাগরণ সংগঠিত হয়েছে, এমন কথা উল্লেখ করেছেন ডেভিড কব, যিনি একজন মার্কিন ঐতিহাসিক। অপর এক মার্কিন ঐতিহাসিক ব্রুমফিল্ড তিনিও মনে করেন বাংলার নবজাগরণ সংগঠিত হয়েছিল মধ্যবিত্ত ভদ্রলোক সম্প্রদায়ের হাত ধরে। অর্থাৎ যে বাবু কালচার আমরা পড়েছি, সেই বাবু কালচারেই নাকি 19 শতকের বাংলার নবজাগরণের প্রেরণা ছিল, এমনটা মনে করেন মার্কিন ঐতিহাসিক ব্রুমফিল্ড। এছাড়া আমাদের দেশীয় ঐতিহাসিক, যিনি একজন কেমব্রিজ ঐতিহাসিক, অনিল শীল মহাশয়, যিনি একজন বিখ্যাত কেমব্রিজ ঐতিহাসিক, তিনি এই বাংলার নবজাগরণের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে তিনি এলিটিস্ট গ্রুপ বলে চিহ্নিত করেছেন। এলিটিস্ট গ্রুপ বলে চিহ্নিত করেছেন। অর্থাৎ তাদেরকে তিনি অতিরিক্ত ধনী সম্প্রদায় বলে চিহ্নিত করেছেন, যাদের সাথে নিম্ন বাংলার কোনো সম্পর্ক ছিল না। অর্থাৎ বাংলার যে দরিদ্র সম্প্রদায়, সেই দরিদ্র সম্প্রদায়ের সাথে তাদের কোনোরূপ সম্পর্ক ছিল না বলে অভিহিত করেছেন অনিল শীল। অন্যদিকে দেখা যায় অনেকে আবার তাদেরকে বলেছেন নকর নবিশের দল। অর্থাৎ নকর নবিশের দল নাকি বাংলায় নবজাগরণের প্রেরণা বা উৎসাহদাতা ছিল, এমনটাও অনেকে মনে করেন। অর্থাৎ দেখা যাচ্ছে নবজাগরণের ভসটা নিয়ে, তার চরিত্র নিয়ে এক বড় বিতর্ক রয়েছে। এই সকল আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে বাংলায় আদৌ কি নবজাগরণ ঘটেছিল? অর্থাৎ আমরা সাদৃশ্য দেখলাম এবং বৈসাদৃশ্য দেখলাম, তাদের ভসটা কারা বা বাংলার নবজাগরণের প্রেরণা বা জন্মদাতা কারা, সেই সম্পর্কেও আমরা দেখলাম। এখনও পর্যন্ত আমাদের মনে কিছু সমস্যা থেকেই যায়। অর্থাৎ নবজাগরণ কি তাহলে সত্যিই ঘটেছিল, না এটা একটা মিথ্যা প্ররোচনা? এর উত্তরে বলা যায় যে উপসংহারে বলা যায় যে যদি আমরা যে কোনো দেশের নবজাগরণ দেখি, তাহলে দেখা যায় যে কোনো নবজাগরণে বা কোনো একটা বড় বিপ্লবে দেশের আপামর জনগণ কিন্তু অংশগ্রহণ করে না। অর্থাৎ কোনো দেশের যদি 100% মানুষ থাকে, তাহলে 100% মানুষই কখনো কোনো ক্ষেত্রেই অংশগ্রহণ করে না, না সেটা ইতালীয় নবজাগরণে, না সেটা ফরাসি বিপ্লবে, না সেটা বাংলার নবজাগরণে। কি হয়, কিছু সম্প্রদায়, অর্থাৎ 100% মানুষের মধ্যে কিছু সম্প্রদায় এর ধারা এগিয়ে নিয়ে আসে এবং পরবর্তী সময়ে দেখা যায় যে তাদের হাত ধরে সমগ্র দেশবাসী সেটাকে মেনে নেয়। আর বাংলার নবজাগরণের ক্ষেত্রে তাই ঘটে। বাংলার নবজাগরণ দেখা যায় যে মধ্যবিত্ত ও
মধ্যবিত্ত ও শিক্ষিত সম্প্রদায়ের হাত ধরে বাংলার নবজাগরণের সূচনা হয় এবং দেখা যায় যে এই নবজাগরণ প্রাথমিক পর্বে উচ্চ পর্যায়ের মধ্যেই অবস্থিত ছিল, অর্থাৎ কেবলমাত্র ধনী শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তী সময়ে দেখা যায় এই সীমাবদ্ধতার গণ্ডি পার করে বাংলার যে নবজাগরণ তা আপামর জনগণের কাছে পৌঁছে যায়, অর্থাৎ নবজাগরণের যে বৈশিষ্ট্য সেটা বাংলার মধ্যে লক্ষ্য করা যায়, কিন্তু সেটা ছিল অনেকটা সীমাবদ্ধ অর্থাৎ অল্প বিস্তর নবজাগরণ ঘটেছিল। সার্বিকভাবে যে হঠাৎ পরিবর্তনকে আমরা নবজাগরণ বলে থাকি, সেই নবজাগরণ বাংলার মধ্যে ছিল না। বাংলার নবজাগরণ ছিল অল্প বিস্তর এবং দেখা যায় সেটি কেবলমাত্র মধ্যবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এছাড়াও আমরা দেখতে পাই যে নবজাগরণকে কেন্দ্র করে অষ্টাদশ শতকের যে সকল কুসংস্কার ছিল সেই সকল কুসংস্কার থেকে মানুষ বেরিয়ে আসতে শুরু করে। ভারত প্রতীক রাজা রামমোহন রায় যার সূচনা ঘটান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সকল কুসংস্কার দূরীভূত করতে আপ্রাণ চেষ্টা করে যায়, সেই সকল কুসংস্কার পরবর্তী সময়ে এসে অনেকটাই বন্ধ হয়ে যায় এবং বাংলা নতুনভাবে বেরিয়ে আসে। সুতরাং দেখা যাচ্ছে 19 শতকে বাংলার নবজাগরণ সংগঠিত হয়েছিল এবং সেই নবজাগরণকে কেন্দ্র করেই আধুনিক ভারতবর্ষের পথ চলা শুরু হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল 19 শতকের বাংলার নবজাগরণের চরিত্র, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই প্রশ্নটি 4 নাম্বার কিংবা 8 নাম্বারের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এর ভিতরে যে সকল প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ উনি নবজাগরণকে সমর্থনকারী ঐতিহাসিক, তাকে সমর্থন নাকারী ঐতিহাসিক, তা নবজাগরণের ভ্রষ্টা কারা, সেই সম্পর্কে যে আলোচনা রয়েছে সেগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নমস্কার।